হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাফা রাইড। আজকে আমি ছোট্ট একটা রাইডিংয়ে বেরোচ্ছি। কলকাতা থেকে খুব বেশি দূর না, যাচ্ছি দেউলটি। শহরে কোলাহল তো নেই, কিন্তু আছে গ্রামীণ সৌন্দর্য আর সুন্দর প্রকৃতি। আছে রূপনারায়ণ নদীর শীতল হাওয়া, আর আছে সান্তাবেড়ে গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে। চারপাশটা ঘুরে দেখবো। যাচ্ছি, টু হুইলার নেই, গ্রুপ রাইড হচ্ছে এটা। পুরো সপ্তাহের ওয়ার্ক প্রেশার আর নানা রকম টেনশন থেকে ফ্রি পেতে একদিনের ছোট্ট একটা ট্রিপ পুরো পারফেক্ট। তো চলো বেরোনো যাক, দেখা হচ্ছে মোটর বাগিয়ে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, কোনোরকম তেড়ে ফুড়ে খুঁড়ে মানে সেইটাকেই সেই পুরনো মাটি চাপা দিয়ে দিয়েছে। ব্যাগ নেইনি তো, যে কারণে মনে হচ্ছে না কিছুই নেইনি। কি করতে নেবো, ডিকিতে রেনকোটটা নিয়ে নিয়েছি, আর দুপুরে বা বিকেলের মধ্যেই তো ফিরে আসছি। তবে একটা জিনিস কি, সানগ্লাসটা নিতে ভুলে গেছি গতবারের মতো। চৌরাস্তায় 5:30টার সময় ইপসিতার সাথে মিট করার কথা, বাট অলরেডি 5:31। মেসেজ করে দিয়েছি আমি, সবে বেরোলাম, 15 মিনিট সময় লাগবে, দেখা যাক। আর সকালবেলা তো রাস্তা ফাঁকা থাকবে, শুধু যা সিগন্যাল। আমাদের কলকাতা তো 1 কিলোমিটারে 4টে সিগন্যাল। তো বেরোবো ডায়মন্ড হারবার রোড দিয়েই। চলো চলো গাড়ি। বেলপাহাড়ি নয়, দেউলটি। আজকে ব্রেকফাস্ট মনে হয় কোলাঘাটেই করবো, বা জানি না। বাট লাঞ্চে অপশান ছিল ভেজ, নন ভেজ। আর নন ভেজের মধ্যে অপশান ছিল চিকেন আর ফিশ। আমি ফিশটাই ভোট দিয়েছি, কারণ গতকাল স্যাটারডে ছিল, চিকেন খেয়েছি, দেশি মুরগির লাল ঝোল আর ভাত। তাহলে আমরা চৌরাস্তায় পৌঁছই, ইপসিতার সাথে মিট করি, দিয়ে কথা হচ্ছে। আজ আমার লাক দেখো, প্রত্যেকবারে রেড সিগন্যাল খেতে খেতে যাই, আজ সব জায়গায় গ্রিন সিগন্যাল খেতে খেতে যাচ্ছি। একবারে 5 মিনিটের মধ্যে চৌরাস্তা পৌঁছে গেলাম। মেট্রো স্টেশনটা পেরিয়েই ওয়েট করব। এই দেখো, বলতে বলতেই রেড সিগন্যাল, কিন্তু এক্ষুনি গ্রিন সিগন্যাল হয়ে যাবে, কোনো চাপ নেই। গাড়ি একদম স্মুথ চলছে। এই মেট্রো স্টেশন পেরোলাম, এবারে এখানে দাঁড়াবো। অনির্বাণদাকে একটা ফোন করবো, অনির্বাণদা কোথায় আছে দেখি। অনির্বাণদা পিটিএস ওয়েট করবে। চৌরাস্তায় পৌঁছে গেছি, বেশ কিছুক্ষণ হলো। ইপসিতাকে মেসেজ করেছি, এখনো দেখেনি। অনির্বাণদাকে কল করলাম, অনির্বাণদা এখন সবে বেরোচ্ছে। মনে হচ্ছে আমি সবার আগে বেরিয়েছি, সবার আগেই একটা মানে আমাদের মিট আপ পয়েন্টে পৌঁছেছি। মানে সবার মিট আপ পয়েন্ট না, আমাদের চৌরাস্তার মিট আপ পয়েন্টে। 6টা বাজে, চলে এসছে ইপসিতা মাথায় সিং নিয়ে। এখন বাজে 5:57। আর আমরা চৌরাস্তায় যে কজন মিট করার কথা ছিল, মিট করে এগোচ্ছি। আর ইপসিতার সিংগুলোই হচ্ছে ইপসিতার আইকন, দেখলেই বোঝা যায় যে ইপসিতা আসছে। এবারে নেক্সট মিট আপ পয়েন্ট হচ্ছে পিটিএস। আমরা এখন তারাতলা। আর গতকাল স্যাটারডে মানে সেরকম খুব একটা বেশি কাজ ছিল না, ল্যাদ খেয়েই কাটিয়েছি। আসলে স্যাটারডে আমি আমার ব্লগগুলো এডিট করতে পুরো মানে দিন চলে যায়। অ্যাকচুয়ালি আমার হাতে আর কোনো সেরকম ফুটেজ ছিল না, যে কারণে ব্লগ বানানোর ছিল না। তো বাকি দিনটা পুরো ল্যাদ খেয়েই কাটিয়েছি। অ্যাকচুয়ালি সারা সপ্তাহের কাজের পরে আবার মানে ইউটিউবের জন্য ব্লগ রেডি করতে না শরীর আর দেয় না। যাই হোক, মাঝে সাথে একটু রেস্ট নেওয়া ভালো। সকালটা বেশ সুন্দর লাগছে, ঝাঁ চকচকে রোদ, দারুণ লাগছে। নাহলে এই 3 মাস ধরে যা বৃষ্টি হয়েছে, মানে দিন কয়েক আগে বৃষ্টি থেমেছে, এখনো বৃষ্টি হচ্ছে অল্প অল্প, যেরকম শরতে হয় আর কি। বাট এই 3 মাস খুব চাপে গেছে, একদম রোদ বেরোয়নি, পুরো রাস্তা ডুবেছিল, রাস্তাঘাট পুরো ডুবেছিল। আলিপুর জু। আর এই পরিষ্কার সকালে সূর্যের আলোটা গাছগুলোর ভেতর দিয়ে এত সুন্দর মানে আলো ছায়ার খেলা দেখাচ্ছে, দারুণ লাগছে। চলে এসছি পিটিএস। অনির্বাণদা কোথায়? এখানে তো অনির্বাণদার দাঁড়ানোর কথা। অনির্বাণদা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে বললো বেরিয়ে গেছে। বাবুঘাট, সকালের বাবুঘাট যথেষ্ট জ্যাম আছে।
সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ বলে সব তো এদিক দিয়েই যাচ্ছে বাবুঘাট হয়ে, যে কারণে জ্যাম আছে। হাওড়ার ব্রিজ, লাইফে ফার্স্ট টাইম হাওড়ার ব্রিজের উপর দিয়ে টু হুইলার নিয়ে যাচ্ছি আমি, একটা আলাদাই ফিলিংস। সামনে কে যাচ্ছে চেনা যাচ্ছে, আমাদের মহামান্য অনির্বাণদা। কি রাস্তার অবস্থা আর কি জ্যাম। অবশেষে আমরা হাইওয়ে পেয়েছি জ্যাম কাটিয়ে, তবে ধুলোগড় পৌঁছতে একটু দেরি আছে। আপাতত আমরা ধুলোগড় পৌঁছে গেছি অনেক কষ্টে, কিন্তু ওয়েদারটা খুব ভালো। আর আপাতত ধুলোগড়ে আমরা চাটা খাই, তারপরে বেরোচ্ছি। আর আমাদের ধুলোগড়টাই হচ্ছে আজকে ফার্স্ট টোল, কারণ আমরা তো নবান্ন দিয়ে আসিনি। অন্য টিমও এসছে, অনেক টিম এসছে, অনেক টিম অন্যান্য জায়গায় যাচ্ছে। বেশ ভালো, ছুটির দিনগুলো সবাই একটু এনজয় করে এইভাবে। তোমার গ্রিন টি উইদাউট সুগার আর আমার মিল্ক টি উইথ সুগার। একজনের সাথে আলাপ হলো, 69 ইয়ার্স, এই বয়সে কেটিএম কিনেছে, দিয়ে সামনের মাসে নাকি লাদাখ যাবে। এই ক্যামেরাম্যান ভালো না, এই ক্যামেরাম্যান তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আচ্ছা, তা আমি যেটা বলছিলাম যে মাঝখানে তো অন্য লোকজনও আসবে, মাঝখানে সিগন্যাল পড়তে পারে। ধরুন শেষ তুই মানে আকাশ যাচ্ছে, ঠিক আছে, এবার ওর 390 সিসি, ও যদি সিগন্যালের এপারেও দাঁড়িয়ে থাকে ও কিন্তু থ্রটল মারবে, বেরিয়ে যেতে পারবে। কিন্তু যাদের 110 সিসি ওরা কিন্তু ওইভাবে বেরিয়ে আসতে পারবে না। তো ধরুন ওর আগে আপনার বাইকটা ছিল, আপনি যদি ওকে দেখতে পাচ্ছেন না, স্লো করুন। আপনার আগের জন আপনাকে লুকিং গ্লাসে না দেখতে পেরে স্লো করবে, স্লো করতে করতে একদম হেডে যে আছে অমিত, ও বুঝতে পেরে যাবে যে পিছনের লোক স্লো হচ্ছে, মানে পিছনে একটা গ্যাপ হয়েছে। এইভাবে লাইনটা ধরে রাখতে হবে, মানে আগের জন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে চলে গেলাম তা নয়। আমার আর যা বলার রয়েছে যে রাস্তায় যদি কেউ এসে ডিস্টার্ব করে, যে হ্যাঁ যেচে পড়েছে, ঝগড়া করছে, ঝামেলা করছে আমাদের সাথে, মানে বাইকারদেরকে অনেকে পছন্দই করে না, যারা কার নিয়ে যায় বা কিছু পছন্দই করে না, দু চোখে দেখতে পারে না, ওরা এসে ঝামেলা করতেই পারে। বাট আমাদের মোটো তো আজকে আনন্দ করা, ঘুরতে যাওয়া, তো কোনোভাবে কেউ যেন তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে না, চেষ্টা করে বাইপাস করে বেরিয়ে যাও। হ্যাঁ দাদা সরি, একটা সরি বললে খুব একটা কিছু যায় আসে না, সরি টরি বলে বেরিয়ে চলে আসলেই হয়, আমরা সারাদিনটা এনজয় করবো। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, টাইম হয়ে গেছে, এবারে বেরোনো যাক। চলো বেরোই এবারে। আজকে দিনটা পুরো আনন্দে কাটাবো, কাল থেকে তো আবার সেই অফিস অফিস আর অফিস। দেউলটি, দেউলটি মানেই রূপনারায়ণ নদী আর নদীর সৌন্দর্য। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে গ্রাম্য শান্তি। এই রূপনারায়ণ নদী, তার ঠান্ডা বাতাস, নদীর পাড়ে একটু আড্ডা, দারুণ। আর এখানে সামতাবেড়ে গ্রাম, ওখানে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে, যেখানে উনি 1926 থেকে 1938 সাল পর্যন্ত কাটিয়েছিলেন। আর ওই বাড়িতেই উনি লিখেছিলেন অনেক গল্প, উপন্যাস, যেমন মহেশ, দেবদাস, এইসব। আর এখানে ছোট ছোট বেশ সুন্দর হোটেল গড়ে উঠেছে, শুনেছি বেশ ভালো ভালো খাবার দাবারও পাওয়া যায়, মাছ ভাত এইসব। আর কাছাকাছি একটা মন্দির আছে, মদন মোহন জিউ। এই মন্দিরটি অনেক পুরনো, মানে টেরাকোটার মন্দির, 1651 সালে তৈরি হয়েছিল। শরৎচন্দ্রের বাড়িটি এখন আপাতত ছোট্ট একটা মিউজিয়ামের মতো করে রাখা আছে, ওনার নাতি মানে রক্ষণাবেক্ষণ করেন বা দেখভাল করেন। আর মিউজিয়ামে ওনার জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে, যেমন যে চেয়ার টেবিলে বসে উনি লিখতেন এইসব, বা আরও অনেক কিছুই। ওই বাড়িতে আর অনেক মানে ব্রিটিশ পিরিয়ডে অনেক বিপ্লবীদের যাওয়া আসা ছিল, বিপ্লবীদের অনেক গভীর মিটিং ওই বাড়িতেই হয়েছে। বেশ ভালো, উইকেন্ডে এরকম ছোট ছোট ট্রিপ দারুণ লাগে। সারা সপ্তাহের টেনশন, ধুলো মাখা মাথা, এইসব জায়গায় এলে পুরো ফ্রেশ হয়ে যাবে। রাইড খুব ভালো হচ্ছে, আমরা আস্তে আস্তেই যাচ্ছি। গ্রুপ রাইড এরকমই হওয়া ভালো, তাই না? কোনো চাপ নেই, স্পিডের দরকারই নেই। আমাদের নেক্সট হল্ট হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে ব্রেকফাস্ট করব। সকালে তেমন কিছু খাইনি, একটা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, আর ধুলোগড়ে এসে এক কাপ চা খেলাম। তবে একটা জিনিস কি, পুজোর সময় না আমি বাড়ি ছেড়ে কোথাও যাই না, বেলদাতেই থাকতে চাই পুজোর সময়। এবারে আমার চ্যানেলটা তো চালাতে হবে, ফুটেজ দরকার, ব্লগ দরকার, তাই পুজোর টাইমটাতেই
এছাড়া আর অন্য কোনো সময় উপায় নেই, অফিস আছে, যে কারণে পুজোর টাইমটাতেই ভাইজ্যাগ করলাম। ঠিক আছে, দিওয়ালিতে পুরো উইকটা বাড়িতেই কাটাবো। ইপসিতা সিং নিয়ে এগিয়ে গেল, এখন ঘড়িতে বাজে 8:48। তবে ভাইজ্যাগ যাওয়ার আগে আমার প্রচুর খরচ আছে, রাইডিং শু আর রাইজিং জ্যাকেটটা নিতে হবে। সপ্তক আসতে পারতো, বাট ওর কি কাজ আছে বললো। সপ্তক জানে আজকে আমরা দেউলটি যাচ্ছি। এই দেউলটির কাছাকাছি আরো অনেক মানে ঘোরার জায়গা আছে, যেমন কোলাঘাট, তারপরে গাদিয়াড়া, আরো অনেক কিছু আছে। কোলাঘাট, বাট ব্রিজটা বেরোয়নি, এখানেই সম্ভবত আমরা ব্রেকফাস্ট করব। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করব। কি হলো, আবার ভেতরে যাবো নাকি? ভেতরে চলে যাবো। এখানে বসেছিলাম খাওয়ার জন্য, অনিমান আবার ভেতরে ডাকছে, ভেতরে এসিতে বসবো। এসে গেছে আমাদের আলু পরোটা। ব্রেকফাস্টে পরে অনেকক্ষণ ল্যাদ খেলাম, গল্প টল্প করলাম। এখন বাজে 10:40। চলো বেরোই এবারে। বাবারে বাবা, কি রোদ কি রোদ আর কি গরম! বৃষ্টিতেও শান্তি নেই, বৃষ্টির পরেও শান্তি নেই। আচ্ছা, এটা নিচ দিয়ে, আচ্ছা তাহলে আমরা কোলাঘাট ব্রিজে উঠছি না, আমরা ব্রিজে ওঠার মুখ থেকে বাঁ দিকে লেফটে নিয়ে নিচ্ছি। রোদটা যতটা গরম আর মানে গাছের ছাওয়ায় চলে গেলে ততটাই ঠান্ডা। রাস্তাটা চিনে রাখি, আমার তো রাস্তাঘাট চিনতে অসুবিধা হয়, এই রাস্তাটা চিনে রাখি। পরে যদি বাসন্তীকে নিয়ে আসা যায় বা অরিনকে নিয়ে আসা যায়। আচ্ছা, ওখান থেকে এসে এবারে নিচ দিয়ে গুহার ভেতর দিয়ে। আলুর পরোটাটা খুব একটা ভালো ছিল না, আর মানে পেটটা যেন অতিরিক্ত ভরে গেল, অস্বস্তি লাগছিল। ঠিক আছে, তোমরা ব্লগ দেখো ভালো করে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব করো, তাহলে ভালো হয়। তাহলে আমি একটু এন্টু পাই নতুন নতুন ব্লগ বানানোর। আমি কারুর না কারুর দেখে এই রাইডিং শুরু করেছিলাম, তারপর ক্যামেরা ব্লগিং শুরু করলাম। তোমরা হয়তো মানে কেউ না কেউ আমার দেখে নিশ্চয়ই শুরু করবে। যাই হোক, তোমরা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এগুলো করো, তাহলে ভালো লাগে আর কি। কিছু দূর এসে আবার ওখান থেকে লেফট সাইডে টার্ন নিলাম। একটা কথা ভাবছি, যা রোদ আর যা গরম, তো রূপনারায়ণ নদীর হাওয়া ঠান্ডা হবে তো? অনেকেই তো বলছে ওখানে গাছের ছাওয়ায় মানে ল্যাদ খাবে, কেউ আর শরৎবাবুর বাড়িতে ঢুকবে না। দেউলটি স্টেশন থেকে নাকি টোটোতে করেও যাওয়া যায়, বাট টোটো পুরো রিজার্ভ করতে হয়। চলে এসছি আমরা। গেটের সামনে মহেশ গল্পের কিছু লাইন এখানে তোলা আছে। এটা ওনার লেখার জায়গা, এই চেয়ারে বসে এই টেবিলে উনি লিখতেন, আর সামনে জানলা দিয়ে উনি রূপনারায়ণ নদীটা দেখতেন।
বড় গড়ার পাশে একটা ভালো সে রেডিও। এই রুমে উনি চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। রুমগুলো বন্ধ আছে, বাট আমাদেরকে ওই বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই তুলে নিচ্ছি। সবাই উপরে উঠেছে, কোন দিক দিয়ে উঠেছে? ও, সিঁড়ি আছে। এই বাড়িতে অনেক বিপ্লবীরাও এসছেন, যেমন সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন নদীপথে আসতেন, এই বাড়িতে এসে ওরা দরকারি মিটিং করতেন। বাইরে পার্কিং এর ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে 4 হুইলার হোক বা 2 হুইলার হোক পার্কিং করে ভেতরে ঢুকতে হয়। আর এখানে মোটামুটি নীরবতা বজায় রাখা সবার উচিত এবং সবাই সেটাই করে। ভালো জায়গাটা, বেশ সুন্দর, বেশ ঠান্ডা। হয়ে গেল এখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এবারে আমরা বেরোই। চলো বেরোই এবারে 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 নদীর পাড়ে যাব। আর আইসক্রিম খেলাম। আমি সাধারণত ঠান্ডা জিনিস খাই না, সবাই খেয়েছে, অনেকে খেয়েছে। আমি সাধারণত ঠান্ডা জিনিস খাই না, ঠান্ডা ধাত আছে বলে, বাট আজকে পারলাম না, এতটাই গরম লাগছিল। উচিত হয়নি জানি, কিন্তু কিছু করার ছিল না। চলো যাই। আসলে এই নদীটা শরৎচন্দ্রের বাড়ির একবারে সামনে দিয়েই বয়ে যেত এক সময়। তো হয়েছে কি, কালের নিয়মে নদীর গতিপথ পাল্টেছে, নদী দূরে সরে গেছে। বাবা, দিয়ে গাড়ি চালানো যায় কি? এইটুকু রাস্তা তো হেঁটেই আসা যেত। নদীর পাড়ে এরকম চেয়ার করা আছে টাইম পাস করার জন্য, বাট ব্যাপারটা কি, যেখানে যেখানে এরকম চেয়ার করা আছে সেখানে সামনে নোংরা করে দিয়েছে খাবার দাবার ফেলে। এগুলো ঠিক কি আর বলবো, সচেতনতার অভাব। বাইকগুলো এভাবে লাইন আপ করে সবাই যে যার মতো করে সেলফি তুলছে। এই জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। মানে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে বসলে সময় কেটে যাবে। জায়গাটা খুব বেশি দূর না, শরৎচন্দ্রের বাড়ি থেকে মোটামুটি আধা কিলোমিটার মতো হবে, খুব বেশি দূর না। তবে নদীটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি অনেক কাছাকাছি ছিল। ওই যেটা বললাম আর কি, আস্তে আস্তে মানে নদীর গতিপথ পাল্টেছে, একটু দূরে সরে গেছে, বাট ভালো, জায়গাটা খুব সুন্দর। চলো এবারে বেরোই এখান থেকে, অনেকক্ষণ হয়েছে। আর গোপ্রতে দেখাচ্ছে 50% চার্জ আছে, হয়ে যাবে। এখন সোজা রেস্টুরেন্টে যাবো লাঞ্চের জন্য। খিদে যদিও পাইনি, বাট আজকে আর মন্দিরে যাবো না, যা গরম, কেউ যেতে চাইছে না। আমারও ভালো লাগছে না, প্রচন্ড গরম, গরম আর গুমট। তো সবাই প্ল্যান করলাম যেটা, যে রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করবো, আর যতক্ষণ পারবো এসিতে থাকবো। আর এই গরমে পারা যাচ্ছে না। তারপরে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ সেই তো আবার হাওড়া দিয়ে ঘুরতে হবে, এদিক ওদিক দিয়ে, অলি গলি দিয়ে, ভালো লাগছে না। যাই হোক, ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকতো তাহলে ঘোরাটা, মানে সকালবেলা ওয়েদারটা কি সুন্দর ছিল। আমি জানতাম মানে এতটা ক্লিয়ার আকাশ আর ঝলমলে রোদ মানে দুপুরে ভোগাবে। উঠে গেছি হাইওয়েতে। এখন বাজে 12:56। টু হুইলার চালাতে একটু বাতাস লাগছে, নাহলে যা গুমোট গরম, ভালো লাগছে না। আর শরীরের উপর আজকে একটু অত্যাচারও হয়ে গেল। গুমোট গরম, রোদ, তারপর আইসক্রিম, এগুলো খাওয়া হয়ে গেছে। পেছনে একজন খেল দেখাচ্ছে, দেখো। আকাশটা মোটামুটি বেশ শরতের আকাশ লাগছে, মানে মেঘ আছে, সাদা মেঘ, তুলোর মতো। বাট নীল কালারটা যদি আরেকটু ডিপ নীল হতো তাহলে আরো ভালো লাগতো। মোটামুটি গ্রামের ভেতরে, গ্রামও না,
জঙ্গল বলা যেতে পারে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের ভেতর দিয়ে রাইড করছি। রাস্তা খুব একটা ভালো না, বাট ঠিক আছে, চলে যাবে। এই দেখো একবারে নদীর ধার দিয়ে আমরা রাইড করছি, হেভি লাগছে, হেভি লাগছে। হোটেল বিশ্বাস অ্যান্ড রেস্টুরেন্ট। বাবা কত জবা ফুল ফুটেছে, এখান থেকেই জবা ফুল টুল সব দিয়ে জবা ফুলের চাষ হয়েছে এখানে, ভালো। সবগুলোই লাল, অন্য কোনো কালার নেই। ওয়েলকাম ড্রিঙ্কস। ভালো, সকালটা বেশ ভালো ছিল। লাঞ্চে বসেছি। এসে গেছে আমাদের লাঞ্চ। একটা তরকারি আছে, আলু ভাজা আছে, স্যালাড আর লেবু, এরপরে মাছ আসবে। আলু ভাজা, পটল ভাজা, তরকারিটা কি তরকারি বলো তো? রোদে রোদে ঘুরে প্রচুর মাথা ধরে গেছে, আমরা চাঞ্জিমটা নিয়ে এলে ভালো হতো। মাছ এসছে, খাওয়া দাওয়া শেষ। আর এবার একটু বাগানের দিকে যাই, দেখি বাগানের দিকে বলছি একটু ভালো জায়গা আছে, গাছের ছাওয়া আছে। হ্যাঁ, গাছের ছাওয়ায় বসার জায়গা আছে, একটু রেস্ট নেই, ভালো লাগে না, প্রচণ্ড রোদের তাপ। হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট করলাম, এবারে বেরোবো। এখন পুরো 3:30 বাজে, 3:28। ঘন্টা 2 হয়তো লাগবে, না ঘন্টা 2 থেকে বেশি লাগবে, কারণ আমাদের তো হাওড়া দিয়ে ঘুরতে হবে, ওটাই তো চাপের। অবশেষে হাইওয়েতে উঠেছি। অনেক ঘুরে ঘুরে, কেউ রাস্তা চিনত না। অ্যাকচুয়ালি যে রাস্তা দিয়ে হোটেলে গেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা কেউ হাইওয়েতে আসার চেষ্টা করিনি। হোটেল থেকে বলে দিল সামনে এগিয়ে গিয়ে একটু এগোলেই রাস্তা পেয়ে যাবে, হাইওয়ে পেয়ে যাবে বা কিছু একটা বলেছিল। তো দেখলাম মানে এত রাস্তা, এত রাস্তা, এত অলি গলি, যারা ম্যাপ দেখে আসছিল ওরাও চিনতে পারলো না। তো শেষ অবধি আমরা একে ওকে জিজ্ঞেস করে শেষ অবধি আমরা হাইওয়েতে পৌঁছলাম। মোটামুটি 8 ঘন্টার উপরে লেগে গেছে। আমরা এখন ধুলোগড়ে পৌঁছে গেছি। এখান থেকে অনেক দিকে চলে যাবে। তো এখান থেকে আমরা যে যার মতো করে বেরিয়ে যাবো, গ্রুপগুলো আলাদা হয়ে যাবে সবার। আমরা বেহালার দিকে যে কজন আছি তারা একসাথে আলাদা দিকে বেরিয়ে যাবো। ওই দেখো সানসেট হচ্ছে, আমার মিররে দেখে নাও। হ্যাঁ চলো চলো যাই, বেরোই এবারে। কি অবস্থা রাস্তার, চি 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 চি। মানে এবছর কলকাতার যা অবস্থা দেখছি রাস্তাঘাটের, জঘন্য, একদম জঘন্য। মানে রাস্তা তৈরি হয় গাড়ি চালানোর জন্য, যেন মনে হচ্ছে মানে গরু গাধার পিঠে চড়ে যাচ্ছে, এমন অবস্থা রাস্তার। গাড়িগুলো তো নষ্ট হচ্ছে এরকম রাস্তায়। চলে এসেছি হাওড়া ব্রিজ, আর এখন বাজে 5:47। কিন্তু ওরা এতটা এগিয়ে গেল, একটা লেফট সাইডে টার্ন নিতে গিয়ে ওরা বেরিয়ে গেল, আর আমি সিগন্যালে আটকে গেলাম, আর খুঁজে পাচ্ছি না। আরে আর এত জ্যাম আজকে। চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি, আবার তো স্প্ল্যানেডের কাছাকাছি। তাহলে যতই ছেড়ে পালাও, ধরে ঠিক নেব। আজকে সারাদিন রাইডটা খারাপ নয়, ভালোই হলো। তবে দুপুরের দিকে এতটা গরম বেড়ে গেল, নাহলে আরও ভালো হতো। আর সকালে বেশ ভালোই এসেছিলাম, পুরো গ্রিন সিগন্যাল পেয়েছি। এখন অ্যাভারেজ, কখনো রেড কখনো গ্রিন পাচ্ছে। অনেকটা ঘুরতে হলো, সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ বলে অনেকটা ঘুরতে হলো। চলে এসেছি তারাতলা, চৌরাস্তা পেরিয়ে এলাম, টাটা করে দিলাম। এবারে চলো সোজা বাড়ি, আর 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। তোমরা সবাই পুজো এনজয় করো ভালো করে, আমিও করবো। আমি আর পুজোতে থাকছি না, প্ল্যান হচ্ছে ভাইজ্যাক। দেখা যাক কতদূর কি হয়। এই দেখো হেলমেট ছাড়া 3 জনে।
তিনজন কোথায়? হেলমেট ছাড়া 4 জন বসেছে এই গাড়িতে। তাহলে বাড়ি পৌঁছে কথা হবে। এখন তাহলে আমি ক্যামেরাটা অফ করি। আজকের দেউলটি যাত্রা একটা রাইড নয়, এটা সাহিত্য আর প্রকৃতির মেলবন্ধনের এক অভিজ্ঞতা। শরৎচন্দ্রের স্মৃতি আর রূপনারায়ণ নদীর শান্ত স্রোত মিলে এক অন্যরকম অনুভূতি দিল। আশা করি আমার সাথে তোমরাও এই ভ্রমণটা উপভোগ করেছো। কেমন লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর নতুন ভ্রমণের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে তাহলে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। তো ততদিন তোমরা ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।